আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের মধ্যে তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ আছো, অর্থাৎ তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের উদ্দেশ্যে আমি যে বায়োলজি সিরিজটা নিয়ে এসেছি, সেখানে আমি বায়োলজি বইয়ের বিভিন্ন টাইপের এমসিকিউ এবং হচ্ছে থিওরি বেসড বিভিন্ন ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড দিচ্ছি। সো সেইগুলো ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের কথা ছিল, গত ক্লাসে আমি তোমাদের বায়োলজি বইয়ের প্রথম চ্যাপ্টার যেটা আছে জীবন পার্ট, ওই চ্যাপ্টারের 100টা এমসিকিউ এর মতো আমি সলভ করে দিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের দিনে তাহলে আমার 100টার পরবর্তী যে এমসিকিউ গুলো রয়েছে, অর্থাৎ 101 থেকে আমরা আজকে স্টার্ট করব। এবং জীবন পাঠের বাদ বাকি যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, আমি তো বুঝছি যে কোনগুলো এমসিকিউ তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষা আসতে পারে, সেই টাইপের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব বা পড়বো। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করছি, এবং আজকের ক্লাসটি আমরা স্টার্ট করছি তোমাদের একদম শুরু থেকে, যেটা হলো 101 নম্বর প্রশ্ন থেকে। তো দেখো, 101 নম্বর প্রশ্ন এখানে কি দেওয়া হয়েছে একটু ভালো করে খেয়াল করে তোমরা বুঝতে পারবে যে কোনটির কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা অনুপস্থিত কিন্তু রাইবোজোম আছে। রাইবোজোম, এখন একটা জিনিস দেখো, রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু বা এমন একটা কোষ অঙ্গাণু যেটা কিন্তু আদি কোষ এবং প্রকৃত কোষ দুই কোষে অবস্থান করে। রাইবোজোম হচ্ছে আদি কোষে অবস্থান করে, পাশাপাশি হচ্ছে প্রকৃত কোষে অবস্থান করে। তার মানে রাইবোজোম এমন একটা অঙ্গাণু, আদি কোষ প্লাস প্রকৃত কোষ দুই কোষে কিন্তু অবস্থান করছে। তার মানে এখানে এমন একটা আমাদেরকে কোষ দেখতে হবে যেটা হচ্ছে আদি কোষ, কারণ প্রকৃত কোষে তো অবশ্যই আমরা প্রকৃত কোষে যদি আমরা একটু খেয়াল করি, প্রকৃত কোষে আমরা কিন্তু প্লাস্টিড পাবো, প্রকৃত কোষে আমরা মাইটোকন্ড্রিয়া পাবো, আমরা এন্ডোপ্লাজমিক জালিকা বা অন্যান্য যে উপাদানগুলো পাবো, কিন্তু রাইবোজোম কিন্তু আমরা শুধুমাত্র আদি কোষেই পেয়ে থাকি, যেটা আদি কোষে উপরের অঙ্গাণুগুলো থাকে না। সো এখানে চারটার মধ্যে আদি কোষ যদি আমি বলতে চাই, তাহলে আদি কোষটা হচ্ছে এই যে নষ্টক, এটা হচ্ছে আদি কোষ। তার মানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে নষ্টক। নষ্টক হচ্ছে এখানে অ্যান্সার হবে। এছাড়াও যদি দেখতে যাও যে প্যারামেসিয়াম, তারপর হচ্ছে পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো কিন্তু প্রকৃত কোষই ধরে, এগুলো কিন্তু আদি কোষই না। তার মানে নষ্টক এই যে এটা আছে, এটাতেই কিন্তু একমাত্র রাইবোজোম উপস্থিত থাকে, অন্যান্য কোষ অঙ্গাণুগুলো থাকে না, কারণ এটা আদি কোষ। তো এরপর 102 নম্বর প্রশ্ন দেখো, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কারা? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে হচ্ছে ব্যাকটেরিয়া। এটা মুখস্থ রাখবে, কারণ শোষণ পদ্ধতিতে ব্যাকটেরিয়াই আছে এমন যে যারা খাদ্য গ্রহণ করে থাকে। এরপর আছে যে আদিকোষ বিশিষ্ট এককোষী জীব কোনটি? আদিকোষ বিশিষ্ট এককোষী জীব হলো ব্যাকটেরিয়া। আদিকোষ বিশিষ্ট এককোষী জীব প্রথমত হলো, আমরা পড়ছিলাম যে ব্যাকটেরিয়ার এরকম একটা দেহ থাকবে এবং নিচে হচ্ছে অনেকগুলো লেজ থাকবে। সো এটাই হচ্ছে দেহ, এবং এই টোটালটা মিলে কিন্তু হচ্ছে যে ব্যাকটেরিয়ার একটা একটা কিন্তু বডি। তার মানে এই টোটালটা মিলে হচ্ছে ব্যাকটেরিয়ার কিন্তু একটা বডি। তার মানে এই যে একটা বডি, তার মানে এটা হচ্ছে একটা কোষ বিশিষ্ট। তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী এক ধরনের জীব, এবং এই জন্যই বলেছে যে আদিকোষী। এবং যেহেতু আদিকোষী কেন? কারণ এর নিউক্লিয়াস সুগঠিত না। সো এর নিউক্লিয়াস সুগঠিত না, এই কারণে আদিকোষী, এবং পাশাপাশি যেহেতু একটাই কোষ দ্বারা গঠিত, এই জন্য এককোষী, তাই অ্যান্সারটা হচ্ছে ব্যাকটেরিয়া। সেইভাবে তোমরা দেখবে। তারপর দেখো, সুপার কিংডম 2 কে কি বলা হয়? সুপার কিংডম 1 কে বলা হয় হচ্ছে প্রোকারিওটা। ঠিক আছে, সুপার কিংডম 1 কে বলা হয় প্রোকারিওটা, আর সুপার কিংডম 2 যেটা আছে, সুপার কিংডম 2 কে বলা হয় হচ্ছে ইউক্যারিওটা। এটা মাথায় রাখবে, সুপার কিংডম 2 হলো ইউক্যারিওটা এবং সুপার কিংডম 1 হলো প্রোকারিওটা। তো এরপর বলেছে, মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত? মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্য? যে বলেই দিছে তোমার প্রতিষ্ঠা রাজ্য। ঠিক আছে, প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি? তো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম এটা হলো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। মনে রাখার উপায় হলো, প্রতিষ্ঠা রাজ্য এটাও শুরু হয় হচ্ছে প দ্বারা শুরু হচ্ছে। আবার হচ্ছে প্যারামেসিয়াম, এটাও কিন্তু প দ্বারাই শুরু হচ্ছে। তো এটা মনে রাখতে হবে। এখানে আরো একটা আছে পেনিসিলিন বা পেনিসিলিয়াম, এটা কিন্তু মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী পেনিসিলিয়াম যেটা আছে ওইটা কিন্তু ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই পেনিসিলিয়ামটা হলো ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু প্যারামেসিয়াম যেটা আছে ওইটা হলো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠা রাজ্য কিন্তু ফানজাইয়ের আগে থাকে, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর দেখো 106 নম্বর, নিচের কোনটি ফানজাই রাজ্যের উদাহরণ? ফানজাই রাজ্যের উদাহরণগুলো সবগুলো মুখস্থ করতে বলেছিলাম আমি। ফানজাই রাজ্যের উদাহরণ হলো মাশরুম। ঠিক আছে, ফানজাই রাজ্যের উদাহরণ হচ্ছে মাশরুম। এরপর দেখো, কোন রাজ্যের যৌন জননে অ্যানাইসোগ্যামাস ধরনের? এটা হলো প্লান্টি বা উন্নত শ্রেণীর জীবে। উন্নত শ্রেণীর জীবে কিন্তু হচ্ছে এই অ্যানাইসোগ্যামাস ধরনের কিন্তু যৌন জনন সংঘটিত হয় উন্নত শ্রেণীর জীবে। ঠিক আছে, তার মানে প্লান্টি যেহেতু উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে উন্নত শ্রেণী, সো এই ক্ষেত্রে কিন্তু হবে। আর তাছাড়াও হচ্ছে প্লান্টি জীবে কিন্তু ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে, সো প্লান্টির ক্ষেত্রে এটা হবে। এরপর দেখো, উন্নত টিস্যুতন্ত্রে বিদ্যমান কোন রাজ্যে? উন্নত টিস্যুতন্ত্র কোথায় বিদ্যমান রয়েছে? এটা হলো প্লান্টিতে বিদ্যমান রয়েছে। আমি বলেছিলাম যে উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত যে পর্বটা আছে বা রাজ্যটা আছে, ওইটা কিন্তু হচ্ছে প্লান্টি। সো প্লান্টি যদি সবচেয়ে উন্নত হয়, যার মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু এই টাইপের বড় বড় বৃক্ষ গাছ আছে, বট গাছ আছে, সো এই টাইপেই কিন্তু এই টাইপের উদ্ভিদে কিন্তু উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে প্লান্টি। অ্যানাইসোগ্যামাথাস, এই অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন জন্য দেখা যায় কোনটিতে? অ্যানাই গ্যামাথাস একটু আগে পড়ছিলাম না? এইটা একটু আগে কিন্তু পড়লাম, এটা প্লান্টিতে থাকে। সো এবার এই জনজনন দেখা যায় কোনটিতে? তো প্লান্টির মধ্যে এখানে কোনটি আছে? এখানে দেখো, অ্যামিবা কিন্তু প্লান্টির মধ্যে না, পেনিসিলিয়াম হচ্ছে মাশরুম, প্যারামোসিয়াম এটাও মাশরুম বা ফানজাই জাতীয়, সরি মাশরুম না, এটা হলো ফানজাই জাতীয়। তার মানে অ্যানাই
অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন জনন দেখা যায়, এটা একমাত্র প্লান্টিতে। এবং প্লান্টি উদ্ভিদ এখানে দেওয়া হয়েছে কি, প্লান্টি উদ্ভিদ এখানে দেওয়া হয়েছে হচ্ছে স্পাইরোজাইরা, স্পাইরোগাইরা বা স্পাইরোজাইরা, যেটাই বলো কিনা এটা হচ্ছে অ্যান্সার হবে। রাজ্য অ্যানিমিলিয়ার কোষে কোনটি উপস্থিত? রাজ্য অ্যানিমিলিয়ার কোষে উপস্থিত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। অ্যানিমিলিয়া, অ্যানিমিলিয়া আমি বলেছিলাম যে উন্নত শ্রেণী, সো এটাতে মাইটোকন্ড্রিয়া হবে। এরপর বলছে টমাস কেলভিয়ার স্মিথ প্রতিষ্ঠা রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেন? প্রতিষ্ঠা রাজ্যকে এই যে দেখো টমাস কেলভিয়ার স্মিথ, ঠিক আছে, টমাস কেলভিয়ার স্মিথ প্রতিষ্ঠা একটা রাজ্য আছে, এই প্রতিষ্ঠা রাজ্যকে কি করেছিলেন? প্রতিষ্ঠা রাজ্যকে আবার তিনি দুই ভাগে বিভক্ত করেন, ঠিক আছে। প্রতিষ্ঠা রাজ্যকে কয় ভাগে বিভক্ত করেন? প্রতিষ্ঠা রাজ্যকে কিন্তু তিনি আবার দুই ভাগে বিভক্ত করেছিলেন। তার মানে কে বিভক্ত করেছিলেন? বিভক্ত করেছিলেন হচ্ছে টমাস কেলভিয়ার স্মিথ। তিনি প্রতিষ্ঠা রাজ্যকে কয়টি ভাগে বিভক্ত করেন? তিনি প্রতিষ্ঠা রাজ্যকে হচ্ছে দুইটি ভাগে বিভক্ত করেন। সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 2। তো এরপর হচ্ছে টমাস কেলভিয়ান স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে বিভক্ত করেন? এগুলো মুখস্থ টাইপ, এগুলো বোঝার কোনো টাইপ নাই, এটা 6টি রাজ্যে বিভক্ত করেন টমাস কেলভিয়ার স্মিথ, মুখস্থ রাখবে। টমাস কেলভিয়ার স্মিথ কত সালে জীবজগৎকে 6টি রাজ্যে বিভক্ত করেন? সালটা মনে রাখবে 2004 সালে, ঠিক আছে। এরপর দেখো টমাস কেলভিয়ার স্মিথ কোন রাজ্যকে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন? এই যে বারবার একই নাম আসতেছে, টমাস কেলভিয়ার স্মিথ ইনি কোন রাজ্যকে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন? ঠিক আছে, কোন রাজ্যকে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন? 114 পরে আমরা চলে আসি 115-এ। সো এটা একটু উপরে আছে, এই যে এটা হলো মোনেরা, ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে মোনেরা। তো এরপর দেখো আণুবীক্ষণিক জীবে কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত? আণুবীক্ষণিক জীব, আণুবীক্ষণিক জীব বলতে কি বোঝায়? আণুবীক্ষণিক জীব বলতে বোঝায় না একদম ক্ষুদ্র জীব, যেটা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। সো আণুবীক্ষণিক জীব বলতে কিন্তু ক্ষুদ্র জীব বোঝায়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এখন বলছে এটা কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত? যেটা আণুবীক্ষণিক জীব বা যেটা আমরা দেখতে পাচ্ছি না, ওইটা হচ্ছে প্রোকারিওটের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ওইটা কিসের অন্তর্ভুক্ত? ওইটা হলো প্রোকারিওটের অন্তর্ভুক্ত। এর কারণ হলো প্রোকারিওট শব্দের অর্থ কি? আদিকোষী না? তো আণুবীক্ষণিক যে জীবগুলো আছে এগুলো কিন্তু আদিকোষী, যেমন ব্যাকটেরিয়া, এটা কিন্তু আদিকোষী, এটা কিন্তু প্রকৃতকোষী না। কেন? কারণ এতে সুগঠিত নিউক্লিয়াস নাই। সো আণুবীক্ষণিক জীব প্রোকারিওটা, এটা হলো আদিকোষী, এই জন্য এটা আনসার হবে। আর ইউক্যারিওটা যেটা আছে, ইউক্যারিওটা এটা কিন্তু আবার প্রকৃতকোষী। সো প্রকৃতকোষী তো আণুবীক্ষণিক জীব আসবে না। তো এই কারণে এখানে হয়েছে হচ্ছে প্রোকারিওটা। এবার বলছে সপুষ্পক উদ্ভিদে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? সপুষ্পক মানে যে সকল উদ্ভিদ হচ্ছে ফুল উৎপাদন করে, ঠিক আছে। সপুষ্পক বলতে কি বোঝায়? যে সকল উদ্ভিদ ফুল উৎপাদন করে। তো ফুল উৎপাদন করে কোনটি? প্লান্টি, প্লান্টি। যেমন হচ্ছে আম গাছের মুকুল ধরে, কাঁঠাল গাছের মুকুল ধরে, তার মানে এগুলো ফুল উৎপাদন করছে না। তারপরে লিচু গাছের ফুল ধরে, তার মানে এগুলো হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। পাশাপাশি এগুলো কিন্তু সপুষ্পক, অর্থাৎ নিজেরা ফুল উৎপাদন করতে পারে। কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে কোনটিতে? কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, এটা মুখস্থ রাখবে, যে কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে এটা হলো প্যারামেসিয়াম, ঠিক আছে, প্যারামেসিয়াম। এটাতে প্যারামেসিয়াম। কোনটি দেহ মাইসিলিয়াম দ্বারা তৈরি? মাইসিলিয়াম দ্বারা তৈরি দেহ, এই যে মাইসিলিয়াম যেখানে দেখবে সেখানে অ্যান্সার হবে হচ্ছে ইস্ট, মুখস্থ রাখবে। মাইসিলিয়াম দ্বারা তৈরি কি? মাইসিলিয়াম দ্বারা তৈরি হচ্ছে ইস্ট। কোনটি দেহ মাইসিলিয়াম দ্বারা তৈরি? মাইসিলিয়াম দ্বারা তৈরি হচ্ছে ইস্ট। এরপর তোকে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি হয় কোনটিতে? হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি হয় হচ্ছে মাশরুমে, ঠিক আছে। হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড বলতে কি বোঝায়? হ্যাপ্লয়েড বলতে বোঝায় হচ্ছে এন সংখ্যক। এখন এন সংখ্যক বিষয়টা কখনো প্রকৃত কোষে থাকবে না, কারণ যারা প্রকৃত কোষ তাদের কিন্তু 2n সংখ্যক থাকে, ঠিক আছে। 2n সংখ্যক, 2n সংখ্যক হচ্ছে ক্রোমোজোম থাকে, তাই n সংখ্যক ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে নিম্ন শ্রেণীর জীবে। এখানে বাদ বাকি যে টাইপের জীবগুলো আছে যেমন ব্যাকটেরিয়া, স্পাইরোজাইরা, প্যারামেসিয়াম, মাশরুম, এদের মধ্যে মাশরুমে হচ্ছে সবচেয়ে অনুন্নত। এবং মাশরুমের ক্ষেত্রে কিন্তু এই হ্যাপ্লয়েড স্পোর দ্বারা কিন্তু মাশরুম বংশ বিস্তার করে। সো এটার অ্যান্সার হচ্ছে মাশরুম। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সারক সংশ্লেষণকারী উদ্ভিদ কোনটি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সারক সংশ্লেষণকারী উদ্ভিদ হচ্ছে স্পাইরোজাইরা, এটাও মনে রাখবে। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত স্পাইরোজাইরাতে কিন্তু নিউক্লিয়াস থাকে। ভিন্নধর্মী গ্যামেটের মিলনে যে যৌন জনন সম্পন্ন হয় সেটাকে, এটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস, ঠিক আছে। এটাকে মনে রাখতে হবে কি? অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। আচ্ছা, এরপর আছে প্লান্টি কত প্রকার? প্লান্টি তো 4 প্রকার। প্লান্টি কত প্রকার? প্লান্টি প্লান্টি হচ্ছে 4 প্রকার, এটা মুখস্থ রাখতে হবে। প্লান্টি কত প্রকার? প্লান্টি হলো 4 প্রকার। মানে প্লান্টিকে আবার 4 প্রকার বা 4 ভাগে বিভক্ত করা হয়েছে প্লান্টি এই রাজ্যটাকে। কে প্রতিষ্ঠা রাজ্যকে প্রোটোজয়া এবং ক্রোমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন? প্রোটোজয়া এবং হচ্ছে ক্রোমিস্টা এই দুইটি নামে হচ্ছে ভাগ করেন কে? টমাস কেলভিয়ার স্মিথ। একটু আগে বারবার এনার নাম চলে আসছিল, যে টমাস কেলভিয়ার স্মিথ। তিনি কিন্তু অনেক কাজই করেছেন। কি করেছেন তিনি? রাজ্যকে এই যে দেখো একটু ভালো করে খেয়াল করো তোমরা, যে প্রতিষ্ঠা রাজ্যকে প্রোটোজয়া এবং কেমিস্টা এই দুইটা রাজ্যে কিন্তু বিভক্ত করেন। প্রোটোজয়া এবং হচ্ছে কেমিস্টা এই দুইটা রাজ্যে কিন্তু তিনি বিভক্ত করেন। এরপর বলেছে মোনেরা এবং হচ্ছে প্ল্যান্টাই নামক রাজ্য জীবজগতের কোন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে রয়েছে? ঠিক আছে, মোনেরা এবং হচ্ছে প্লান্টি, সরি প্ল্যান্টাই না, এটা হলো প্লান্টি এবং এটা হলো মোনেরা। এখন একটু আগে আমরা পড়ছিলাম
থিওরি ক্লাসে আমরা এই অধ্যায়ে যে মোনেরা এবং প্লান্টি নামক এই রাজ্য জীবজগতের কোন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে আছে এবং এই যে শ্রেণীবিন্যাসটা করেছে অর্থাৎ জীবজগৎকে দুইটি রাজ্যে বিভক্ত করেছিলেন কে, এটাও পড়ছিলাম যে দুইটি রাজ্যে বিভক্ত করেছিলেন হচ্ছে আর.এইচ হুইটেকার। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে, আর.এইচ হুইটেকার। তার মানে মোনেরা এবং প্লান্টি নামক রাজ্য জীবজগতের কোন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে আছে, এটা হলো আর.এইচ হুইটেকারের শ্রেণীবিন্যাসে আছে। ঠিক আছে, আর.এইচ হুইটেকারের শ্রেণীবিন্যাসে আছে। নিচের কোনটি ফানজাইয়ের কোষপ্রাচীরে থাকে? ফানজাইয়ের কোষপ্রাচীরে থাকে হচ্ছে কাইটিন, মনে রাখবে ফানজাইয়ের কোষপ্রাচীরে কি থাকে, কাইটিন থাকে। এখন কাইটিন মানে কি, কাইটিন মানে হলো এক ধরনের শক্ত আবরণ। ঠিক আছে, এটা হলো শক্ত আবরণ, মানে এই আবরণটা হচ্ছে শক্ত, এক ধরনের শক্ত আবরণে এটা হচ্ছে যে আবৃত থাকে। যেহেতু এটা হলো শক্ত আবরণ, তার মানে বুঝতে হবে যে এই আবরণটা সাধারণত হবে যে উদ্ভিদের উপরের স্তরে থাকে, যাতে অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে উদ্ভিদটাকে রক্ষা করতে পারে। সো কাইটিন যেহেতু শক্ত একটা আবরণ, ফানজাই এই উদ্ভিদে কিন্তু কাইটিন অবস্থান করে। তো এই জিনিসটা তোমরা দেখবে। তাহলে ফানজাই যেখানেই বলেছে যে ফানজাই, সেখানে কিন্তু অ্যান্সারটা হবে কি কাইটিন, বা কাইটিন থাকে হচ্ছে ফানজাই। এবার হচ্ছে স্বভোজী উদ্ভিদ কোনগুলো? স্বভোজী বলতে কি বোঝায় এই জিনিসটা আগে জানতে হবে। যে দেখো স্বভোজী বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে, স্বভোজী বলতে বোঝায় আসলে যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা সারসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে নিজেরাই হচ্ছে খাদ্য গ্রহণ করে, তো এদেরকে বলা হয় স্বভোজী উদ্ভিদ। সকল উদ্ভিদ কিন্তু স্বভোজী হতে পারে না। এখানে চারটা অপশন আছে। প্রথমে আছে হচ্ছে শৈবাল এবং ফানজাই। শৈবাল এবং ফানজাই কখনোই কিন্তু স্বভোজী উদ্ভিদ না, কারণ এরা উদ্ভিদের জন্য মানে খাদ্যের জন্য অন্য উদ্ভিদের উপর নির্ভর করে। এরপর আছে হচ্ছে শৈবাল এবং ব্যাকটেরিয়া। এটা কি হবে? এটাও হবে না, কেননা ব্যাকটেরিয়া এবং শৈবাল এরাও একে অপরের উপর নির্ভর করে। এরপর আছে হচ্ছে ইস্ট এবং শৈবাল। ইস্ট এবং শৈবাল এরা কিন্তু অনুন্নত জীব, তার মানে এদের কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মানে এখানে বাকি থাকছে কারা? বাকি থাকতেছে হচ্ছে শৈবাল এবং আবৃতবীজী। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদ তো অবশ্যই উন্নত শ্রেণীভুক্ত, তাহলে এরা তো অবশ্যই স্বভোজী হবে। যেমন আম গাছ, এরা কিন্তু স্বভোজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। তাহলে আবৃতবীজী যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে গ নম্বর, শৈবাল এবং আবৃতবীজী। এইটাই হচ্ছে স্বভোজী উদ্ভিদ। পরজীবী পরভোজী, সরি পরজীবী না, পরভোজী। পরভোজী কোন জীবগুলা, মানে অন্যের দেহে থেকে আশ্রয় নিয়ে অন্য দেহের খাবার খেয়ে বেঁচে থাকে, এদেরকে পরভোজী বলা হয়। ঠিক আছে, তো পরভোজী কোন জীবগুলা? পরভোজী জীবগুলা বলতে বোঝায় এখানে হচ্ছে ফানজাই এবং হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, ফানজাই এবং অমেরুদণ্ডী প্রাণী এগুলো হলো পরভোজী জীব। ঠিক আছে, পরভোজী জীব কোনগুলা? ফানজাই এবং অমেরুদণ্ডী প্রাণী, এটা মুখস্থ রাখবে। এবার বলতে ভ্রূণ সৃষ্টি হয় এবং পুষ্প ধারণ করে কোনটি? ভ্রূণ সৃষ্টি হয় এবং পুষ্প ধারণ করে। তো পুষ্প ধারণ করে কারা? অবশ্যই উন্নত শ্রেণীর জীব। তো উন্নত শ্রেণীর জীব কি? অবশ্যই আবৃতবীজী উদ্ভিদ হবে বা প্লান্টির উদ্ভিদ হবে। তবে অ্যান্সারটা কি হবে? আবৃতবীজী উদ্ভিদ হবে। জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেছিলেন কি? আর.এইচ হুইটেকার। আর.এইচ হুইটেকার। এবার বলছে স্পাইরোজাইরা কোন জাতীয় উদ্ভিদ? স্পাইরোজাইরা হচ্ছে শৈবাল, মুখস্থ রাখবে। স্পাইরোজাইরা হলো শৈবাল। এরপর বলছে হচ্ছে অ্যাগারিকাস, এই যে প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাগারিকাস, এটা কোন জাতীয় উদ্ভিদ? অ্যাগারিকাস হচ্ছে ছত্রাক। অ্যাগারিকাস হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, অ্যাগারিকাস কোন জাতীয় উদ্ভিদ? অ্যাগারিকাস হলো ছত্রাক জাতীয় উদ্ভিদ, এটা হচ্ছে মুখস্থ রাখবে। এর পরবর্তী প্রশ্ন, এটা আমরা পড়লাম হচ্ছে 131 নম্বর। এরপর চলে যাবে 132-এ। মাশরুমের ছাতার মতো অংশকে কি বলা হয়? মাশরুমের ছাতার মতো অংশকে বলা হয় হচ্ছে যে এই যে মাশরুমের ছাতা। মাশরুমটা সাধারণত এরকম হয়, অর্থাৎ নিচে হচ্ছে এক ধরনের টানের মতো অবস্থান। আচ্ছা, আমি একটু ভালো করে যদি এটা তোমাদেরকে আঁকে দেখাই তাহলে দেখতে পাবে যে মাশরুম সাধারণত কিরকম টাইপের হয়। মাশরুম সাধারণত হয় হচ্ছে নিচে এই যে এরকম একটা টান, আর উপরে হচ্ছে মেঘের মতো এই যে এরকম একটা ছাতা। সো এটা হচ্ছে একটা মাশরুম আমরা ধরে নিলাম, আর নিচে হচ্ছে এরকম অনেকগুলো টাটি থাকে। সো মাশরুমের যে কি বলেছে, উপরে ছাতার মতো যে অংশটা আছে না, অর্থাৎ এই যে উপরে এই যে ছাতার মতো এই অংশটা আছে, এই উপরের এই ছাতার মতো অংশটাকেই কিন্তু বলতেছে এখানে। এই যে উপরে ছাতার মতো অংশটা আছে, এই ছাতার মতো অংশটাকে কি বলা হয়? এটা মাথায় রাখবে যে মাশরুমের ছাতার মতো অংশকে বলা হয় হচ্ছে যে পাইলিয়াস। ঠিক আছে, মাশরুমের ছাতার মতো অংশকে কি বলা হয়? মাশরুমের ছাতার মতো অংশকে বলা হয় হচ্ছে পাইলিয়াস। এরপর বলছে পেনিসিলিয়াম কোন ধরনের উদ্ভিদ? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম এটা এক ধরনের ছত্রাক। ঠিক আছে, পেনিসিলিয়াম কোন ধরনের উদ্ভিদ? ছত্রাক জাতীয় উদ্ভিদ, কারণ বাদ বাকিগুলো হবেই না। এবার হচ্ছে আধুনিক ধারণার মধ্যে জীবজগৎ কয়টি? আধুনিক ধারণার মধ্যে জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়? আধুনিক ধারণার মধ্যে জীবজগৎকে টোটাল 5টি ভাগে ভাগ করা হয় আধুনিক ধারণার মধ্যে, এটা ঠিক আছে। সকল এককোষী জীবে ইউক্যারিওটাদের কি বলা হয়? প্রতিষ্ঠা বলা হয়। ইউক্যারিওটা, ইউক্যারিওটা মানে প্রকৃতকোষী না আদিকোষী? ইউক্যারিওটা মানে প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী, ইউক্যারিওটা মানে হলো প্রকৃতকোষী। তো প্রকৃতকোষী এদেরকে হচ্ছে প্রতিষ্ঠা বলা হয়। ঠিক আছে, সকল এককোষী ইউক্যারিওটাদের বলা হয় হচ্ছে যে প্রতিষ্ঠা। নিচের কোনটি সারক সংশ্লেষণকারী উদ্ভিদ, মানে কারা সারক সংশ্লেষণ করে? দেখো 1 নম্বরে অপশন আছে স্পাইরোজাইরা বা স্পাইরোগাইরা। এটাই হলো সারক সংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবার বলছে নিজেদের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে কোনগুলো? এই যে শৈবাল এবং মশ। এটাও মাথায় রাখবে যে শৈবাল, মশ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ব্যাকটেরিয়া অন্যতম বৈশিষ্ট্য নিচের কোনটি? ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য হলো প্রাক কেন্দ্রিক এবং হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন মানে কি? এরা দুই ভাগে বিভক্ত হতে পারে। যদি এটা একটা ব্যাকটেরিয়া হয়, এটা একটা লেজ হয়,
এবং এটা হলো ব্যাকটেরিয়া বডি, ঠিক আছে। তাহলে এই যে ব্যাকটেরিয়ার চিত্রটা আমি অঙ্কন করলাম, এই ব্যাকটেরিয়ার কাজ কি? এই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে এরা প্রাককেন্দ্রিক পাশাপাশি হচ্ছে দ্বিবিভাজন, ঠিক আছে। প্রাককেন্দ্রিক পাশাপাশি কি? প্রাককেন্দ্রিক পাশাপাশি হচ্ছে দ্বিবিভাজন, অর্থাৎ দুই ভাগে বিভক্ত হতে পারে। সো এটাই হলো ব্যাকটেরিয়ার অন্যতম বৈশিষ্ট্য। প্রকৃত নিউক্লিয়াসবিহীন এককোষী আণুবীক্ষণিক জীব, ঠিক আছে। প্রকৃত নিউক্লিয়াসবিহীন এককোষী আণুবীক্ষণিক জীব সমূহ কোনটির অন্তর্ভুক্ত? এটা কিন্তু ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত। প্রকৃত নিউক্লিয়াসবিহীন এককোষী আণুবীক্ষণিক জীব কোনটির অন্তর্ভুক্ত? ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত। তারপর বলছে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, তবে প্রোটোপ্লাজম আছে। কি বলেছে? সুগঠিত নিউক্লিয়াস নেই, ঠিক আছে। সুগঠিত নিউক্লিয়াস কার থাকে না? ব্যাকটেরিয়ার থাকে না। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে ব্যাকটেরিয়া, ঠিক আছে। যখনই দেখবে যে সুগঠিত নিউক্লিয়াস নাই এমন একটা প্রাণীর কথা বলছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর বলছে বিবর্তনের দিক থেকে বিবেচনা করলে উদ্ভিদ জগতের কোন উদ্ভিদগুলো উন্নত? অবশ্যই যারা আবৃতবীজী তারা উন্নত হবে বিবর্তনের দিক থেকে, কারণ পড়লাম না মনেরা, তারপর হচ্ছে প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি। এই যে 4 নম্বরে প্লান্টি আসছে, প্লান্টির যে নামটা আছে অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদের যে নামটা আছে প্লান্টি, এটা কিন্তু 4 নম্বরে আসছে না। সো 4 নম্বরে যেহেতু আসে তার মানে এটা অবশ্যই উন্নত ছিল, উন্নত বলে তো 4 নম্বরে এটা আসছে। তাই এটা আবৃতবীজী কিন্তু সবচেয়ে উন্নত উদ্ভিদ বলা যায়। সো এরপর কি আছে? এরপর আছে বাঘ কোন জগতের সদস্য? বাঘ। বাঘ কি হচ্ছে? অবশ্যই বাঘ হচ্ছে প্রকৃতকোষী। তাহলে প্রকৃতকোষী হলে কি হবে? অবশ্যই ইউক্যারিওটা হবে। আদিকোষী হচ্ছে প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী, আর ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী। বাঘ যেহেতু কি, বাঘ হচ্ছে একটা আধুনিক মানে হচ্ছে ম্যামালিয়া, বা এটা আমাদের একদম উন্নত শ্রেণী। ম্যামালিয়া বলতে কি বোঝায়? ম্যামালিয়া বলতে বোঝায় হচ্ছে মানে অ্যানিমেলিয়া জগতের, ঠিক আছে, অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। সো অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত যেহেতু বাঘ, তাহলে এটা অবশ্যই ইউক্যারিওটা হবে, অর্থাৎ প্রকৃতকোষী হবে। এর মধ্যে নিউক্লিয়াস সুগঠিত থাকবে, কোষের মধ্যে বহুকোষী প্রাণী হবে এবং উন্নত বৈশিষ্ট্যের অধিকারী হবে। তো এরপর দেখো 143 নম্বর কি আছে? ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় কোন রাজ্যের জীবের? একমাত্র এটা হচ্ছে অ্যানিমেলিয়া, কারণ ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় এটা কিন্তু স্বাভাবিক কোনো জীবের ক্ষেত্রে হয় না, এটা হচ্ছে উন্নত জীবের ক্ষেত্রে হয়। তো উন্নত জীব কোনটি? প্ল্যান্টি, প্রতিষ্ঠা, এই প্ল্যান্টি, প্রতিষ্ঠা, তারপর হচ্ছে প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এইগুলোর মধ্যে সবচেয়ে উন্নত জীব কোনটি? সবচাইতে উন্নত জীব হচ্ছে অ্যানিমেলিয়া। সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে অ্যানিমেলিয়া। তো এরপর দেখো সারসংশ্লেষণ পদ্ধতি 143 এর পর 144, এটা কিন্তু বহুপদী। সারসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে কারা? সারসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে কারা? একটু ভালোভাবে খেয়াল করো। সারসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারবে অবশ্যই উদ্ভিদ। তার মানে এখানে দেখো স্পাইরোগাইরা এটা পারবে, ক্লোরেরা পারবে, কিন্তু পরজীবী যারা আছে ওরা কি পারবে না। ওরা তো খাদ্যের জন্য অন্য একটা উদ্ভিদের উপর নির্ভরশীল, তার মানে ওরা নিজেরা তো খাদ্য তৈরি করতে পারে না, তার মানে তারা সারসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে না। তার মানে অ্যান্সারটা হবে 1 ও 2। এরপর দেখো কোন কোষে প্লাস্টিড নেই কিন্তু রাইবোজোম রয়েছে? রাইবোজোম আছে আমি বলেছিলাম আদিকোষে থাকবে। তাহলে এদের মধ্যে আদিকোষ কোনটা? আদিকোষ হচ্ছে মোনেরা এবং ফানজাই, ঠিক আছে। অ্যানিমিলিয়া যেটা আছে এটা কিন্তু প্রকৃত কোষ, তার মানে এটা হবে না। অ্যান্সারটা হবে হচ্ছে মোনেরা এবং ফানজাই। তার মানে অ্যান্সারটা কি? 1 ও 3। বিষয়টা আরেকবার বলছো যে কোন কোষে প্লাস্টিড নেই, ভালো করে বলছো কোন কোষে প্লাস্টিড নেই কিন্তু রাইবোজোম আছে? আমি বলেছি যে রাইবোজোমের বৈশিষ্ট্য হলো এরা আদিকোষও থাকবে, প্রকৃত কোষও থাকবে, কিন্তু প্রকৃত কোষে তো সব রকমের কোষাঙ্গন থাকে, কিন্তু এখানে বলেছে যে প্লাস্টিড নাই, তার মানে সব রকমের কোষাঙ্গন নাই, কিন্তু শুধুমাত্র রাইবোজোম আছে। তার মানে এটা অবশ্যই হবে হচ্ছে আদিকোষ। তাহলে আদিকোষ বলতে কি বোঝায়? ইউক্যারিওটা বোঝায় না প্রোক্যারিওটা বোঝায়? আদিকোষ বলতে প্রোক্যারিওটা বোঝায়। সো আদিকোষ যেহেতু প্রোক্যারিওটা, এখন প্রোক্যারিওটা জীব কোনগুলা? নিচে 3টা অপশন দেওয়া আছে, মোনেরা, ফানজাই এবং অ্যানিমিলিয়া। এদের মধ্যে মোনেরা যেটা আছে এটা কিন্তু প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষী, ফানজাই প্রোক্যারিওটা আদিকোষী, কিন্তু অ্যানিমিলিয়া যেটা আছে এটা কিন্তু ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। তাহলে যেহেতু বলেছে রাইবোজোম আছে যাদের, তো রাইবোজোম কাদের ক্ষেত্রে থাকবে? যারা হচ্ছে আদিকোষী তাদের ক্ষেত্রে থাকবে না। তো এখানে আদিকোষী হচ্ছে 2টা অপশন আছে, ঠিক আছে। এখানে আদিকোষী 2টা অপশন আছে, একটা হচ্ছে মোনেরা, একটা হলো মোনেরা আছে, আর একটা হলো একটা হচ্ছে মোনেরা আছে, একটা হচ্ছে ফানজাই আছে। তাই অ্যান্সারটা হচ্ছে 1 ও 3। তো এরপর দেখো 146 নম্বর জীবজগতের প্লান্টি। প্লান্টির বৈশিষ্ট্য কি? প্লান্টি মানে কি? এটা একটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য। তো যৌন জননে অ্যানাইসোগ্যামাস এটা কি করে? অ্যানাইসোগ্যামাস এটা করে নাকি? আচ্ছা এটা কত নম্বর? 146। তাহলে 147 নম্বর প্রশ্নে আমাদের যেতে হবে। পরিবহন টিস্যুগুচ্ছ আছে পুষ্প ধারণ করে, এটার অ্যান্সার কিন্তু 3টে হবে। কেন? কারণ হচ্ছে যে প্লান্টি ক্ষেত্রে কিন্তু অ্যানাইসোগ্যামাস, এটা প্রথমে যে অপশনটা দিয়েছিল, এটা প্রথমে কি অপশন দিয়েছিল? এটা যে প্রথমে অপশনটা দিয়েছিল যে আচ্ছা এখানে দেখি যে জীবজগতের প্ল্যান্টির বৈশিষ্ট্য কি? যৌন জননে অ্যানাইসোগ্যামাস এটা অবশ্যই সংগঠিত হয় যেহেতু উন্নত জীব, তার মানে 1 নম্বরটা রাইট। তো এরপর আছে 2 নম্বরে কি আছে? এটা ভালো করে খেয়াল করো। 2 নম্বরে আছে হচ্ছে পরিবহন টিস্যু গুচ্ছ বা পরিবহন টিস্যু তন্ত্র আছে, এটাও রাইট, এবং পুষ্প ধারণ করে এটাও রাইট। তার মানে 1 ও 2 ও 3 তিনটাই রাইট। তাহলে অ্যান্সারটা হবে 3টা, ঠিক আছে। পুষ্প তো অবশ্যই ধারণ করতে পারে, একটা উন্নত জীব পুষ্প ধারণ করতে পারে না, তার মানে এটা পারবে। আবার কিন্তু পরিবহন টিস্যু গুচ্ছ রয়েছে যেহেতু উন্নত শ্রেণী। তারপর বলছে কি বলছে? অ্যামিবা এক ধরনের প্রতিষ্ঠা
কারণ এদের কোষে কি থাকে? অ্যামিবা কেন প্রতিষ্ঠা? কারণ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? সুগঠিত নিউক্লিয়াস থাকে, তার মানে প্রকৃত কোষী। তারপর বলেছে যে পর্দা আবৃত কোষ অঙ্গাণু থাকে, ঠিক আছে? অনাবৃত ক্রোমাটিন বস্তু, এটা কিন্তু না। এদের কিন্তু ক্রোমাটিন বস্তু আবৃত থাকে, তার মানে এটা হবে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 ও 2। তো এরপর দেখো নষ্টক একটি নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? নষ্টক কি একটা? নষ্টক হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবাল। তো নষ্টক যদি একটা নীলাভ সবুজ শৈবাল হয়, এর কারণ হলো 1 নম্বরে কি দেওয়া আছে? এরা আদিকোষ বিশিষ্ট। নষ্টক কি আদিকোষ বিশিষ্ট? অবশ্যই এরা আদিকোষ বিশিষ্ট। একটু আগেই পড়েছিলাম যে নষ্টক হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। তাহলে 1 নম্বরটা রাইট। এরপর বলেছে এদের কোষে পর্দা আবৃত অঙ্গাণু থাকে। নষ্টক যেহেতু আদিকোষী, আদিকোষে কখনোই পর্দা আবৃত অঙ্গাণু থাকে না। তার মানে এই জিনিসটা টোটালি ভুল। এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা রং অ্যান্সার। তার মানে 3 নম্বর দেখো, 3 নম্বর কি দেওয়া হয়েছে? 3 নম্বর দেওয়া হয়েছে হচ্ছে যে এদের কোষে রাইবোজোম আছে। অবশ্যই রাইবোজোম আছে। যেহেতু আদিকোষে আমরা বলেছিলাম যে আদিকোষে রাইবোজোম থাকে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে প্রকৃত কোষে সব ধরনের কোষাঙ্গনই থাকে প্রোক্যারিওটা, ইউক্যারিওটাতে। আর প্রোক্যারিওটা বা আদিকোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, অন্য কোনো কোষাঙ্গন থাকে না, জাস্ট থাকে কি? রাইবোজোম। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আহ, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1 ও 3। এরপর দেখো পরভোজী ইউক্যারিওটা এবং খাদ্য গলাধঃকরণ করে কারা? হ্যাঁ, খাদ্য গলাধঃকরণ কারা করতে পারে? একমাত্র অ্যানিমিলিয়া, একমাত্র অ্যানিমিলিয়া, ঠিক আছে? অ্যানিমিলিয়া ছাড়া কোনো পর্বের প্রাণীরা কিন্তু খাদ্য গলাধঃকরণ করতে পারে না। এটা শুধুমাত্র আমাদেরই বৈশিষ্ট্য, উন্নত একটা বৈশিষ্ট্য। তারপর দেখো একটা মাশরুমের চিত্র দেখানো হয়েছে, খুব ভালো করে খেয়াল করো। চিত্রে একটা কি দেখানো হয়েছে? মাশরুম দেখানো হয়েছে। এখন বলেছে কি যে চিত্রের জীবটির পুষ্টি গ্রহণের ধরন কেমন, বা কিভাবে চিত্রের জীবটি হচ্ছে পুষ্টি গ্রহণ করে থাকে। যেহেতু এটা একটা মাশরুম, তাই না? এটা কি উচ্চ শ্রেণী না নিম্ন শ্রেণী? তোমরা একটু ভাবো তো। এটা অবশ্যই নিম্ন শ্রেণী। তো নিম্ন শ্রেণীর জীবগুলো সাধারণত হয় পরভোজী, মানে অন্যের দেহে আশ্রয় করে বেঁচে থাকে। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না বা ক্লোরোফিল থাকে না বলে এরা সার সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই জন্য খাদ্যের জন্য এরা অন্যান্য প্রাণীদের উপর, অন্যান্য উদ্ভিদের উপর নির্ভর হয়ে থাকে। সুতরাং কি বলেছে এখানে? যে চিত্রের জীবটি বা মাশরুম এটা কি পুষ্টি গ্রহণের জন্য এরা কিন্তু পরজীবী, অর্থাৎ অন্যান্য পরভোজী, অন্যান্য জীবের উপর আশ্রয় করে বেঁচে থাকে। নিজের খাদ্য কিন্তু এরা নিজেরা তৈরি করতে পারে না। এরপর দেখো জীববিজ্ঞানের বা জীবটি শ্রেণীবিন্যাসে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাশরুম কিন্তু ফানজের অন্তর্ভুক্ত, এটা পড়াইছিলাম। সো এটার অ্যান্সার কিন্তু এটা। তারপর দেখো 152 নম্বর প্রশ্ন, এটা সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। আরসুলা বৈজ্ঞানিক নাম কি? একটু আগে পড়াইছিলাম, এটা একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম। এটা থিওরি ক্লাসে ছিল যে আরসুলার বৈজ্ঞানিক নাম কি। আরসুলার বৈজ্ঞানিক নাম একটু ভালো করে খেয়াল করো। আরসুলার বৈজ্ঞানিক নাম হচ্ছে, আচ্ছা 1 মিনিট, আরসুলা বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, ঠিক আছে? পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটা হলো আরসুলা বৈজ্ঞানিক নাম। এবার বলছে জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কোনটি? জাতীয় মাছ, জাতীয় মাছ কি? আমাদের জাতীয় মাছ কিন্তু ইলিশ মাছ। তার মানে এখানে জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম বলতে বোঝাচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনুয়ালোসা ইলিশা। এটা খুব ভালোভাবে মনে রাখবে যে আমাদের জাতীয় মাছ বা বর্তমানে ইলিশ মাছ যেটা আছে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনুলোসা ইলিশা। জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম, হ্যাঁ, বা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। এটা পরীক্ষায় আসতে পারে, দিতে পারে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হলো টেনুয়ালোসা ইলিশা, টেনুয়ালোসা ইলিশা। এবার বলছে আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? এটা পড়াইছি, নিমফেরা নওচালি, ঠিক আছে? নিমফেয়া নওচালি। তারপর দ্বিপদ নামকরণের প্রথা সর্বপ্রথম প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। এগুলো পড়া প্রশ্ন, একই প্রশ্ন রিপিট হয়েছে, সো এই প্রশ্নে আমি আর গেলাম না। এবার দেখো 155 পরে 156 নম্বর প্রশ্ন কি বলছে? উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ এর পরের ধাপ কোনটি? উদ্ভিদের শ্রেণীবিন্যাসের বর্গ, বর্গের পরের ধাপ কি? আমরা পড়েছিলাম না জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, তারপর গোত্র। এই যে 7টা মুখস্থ রাখতে হবে, তার মানে বর্গের পরের ধাপ হচ্ছে গোত্র। তো এরপর দেখো যায় গোলালো বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারোসাম, ঠিক আছে? এখানে আরো একটা অপশন আসবে, সোলানাম টিউবারোসাম, বাট এখানে চাইছে গণের অংশ। আমরা জানি বৈজ্ঞানিক নামে 2টা অংশ থাকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তো প্রথম যে অংশটা আছে ওটা হলো তার গণের নাম, দ্বিতীয় যে অংশটা আছে ওটা হলো তার প্রজাতির নাম, ঠিক আছে? তাহলে গণের নামটা চাইছে, জাস্ট প্রথম নামটা আমাদেরকে দিতে হবে। সো প্রথম নামটা এখানে কি? সোলানাম। সো এখানে আমরা সোলানাম দিয়ে দিলাম। এবার দেখো সোনালী আঁশের বৈজ্ঞানিক নাম কি? মাথায় রাখবে সোনালী আঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্করাস কপসিওলারিস, ক্যাপসিওলারিস, ঠিক আছে? কর্করাস ক্যাপসিওলারিস, এটা হলো সোনালী আঁশের বৈজ্ঞানিক নাম, মুখস্থ রাখতে হবে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কি? সর্বনিম্ন ধাপ বলতে বোঝাচ্ছে সর্বশেষ ধাপ, স্পেসিস বা প্রজাতি। কোনটি রুই মাছের গণের নাম? রুই মাছের আগে জানতে হবে বৈজ্ঞানিক নাম কি। রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো র্যাবিও রোহিতা। ল্যাবিও হলো গণের নাম, রোহিতা হচ্ছে প্রজাতির নাম। যেহেতু বলেছে গণের নাম, সো আমরা দিব কি? ল্যাবিও। এরপর দেখো যে এখানে কিন্তু রোহিতাও আছে, কিন্তু এটা প্রজাতির নাম, এটা দেওয়া যাবে না, দিতে হবে কি? ল্যাবিও। তো এরপর দেখো হিবিস্কাস রোসা সিনেনসিস, এটা কিন্তু জবার বৈজ্ঞানিক নাম, এটা মুখস্থ রাখতে হবে। হিবিস্কাস রোসা সিনেনসিস, জবা ফুলের বৈজ্ঞানিক নাম। উদ্ভিদের দ্বিপদী নামে 2টি অংশ কি? প্রথম অংশটি কি? তার গণের অংশ, দ্বিতীয় অংশটি কি? তার প্রজাতির অংশ, বলেছি এর আগে। বিজ্ঞানসম্মত দ্বিপদ নামের শেষ পদটি কি হবে? দ্বিপদ নামকরণের কি বলেছে? বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণের শেষ পদটি হবে হচ্ছে প্রজাতির, আর প্রথম পদটি হবে কিসের? গণের। তো শ্রেণীবিন্যাসের শেষ এককের আগের একক কোনটি? শ্রেণীবিন্যাসের লাস্ট একক হচ্ছে প্রজাতি, তার আগের একক হচ্ছে গণ, ঠিক আছে? গণ। আচ্ছা, তারপর বলছে বৈজ্ঞানিক নামের
হাতে লেখার সময় কি করতে হয়? হাতে লেখার সময় গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা ভাবে কিন্তু দাগ কাটতে হয়। এটা কিন্তু বৈজ্ঞানিক নামের একটা সংজ্ঞা। এটা তোমরা পড়ছো, রিভাইজটা করে নিও। ক্যারোলাস লিনিয়াসকে কোন কাজের জন্য কৃতিত্ব দেওয়া হয়? দ্বিপদ নামকরণের জন্য। ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। এটা এর আগে করাইছিলাম, মনে আছে কিনা তোমাদের? এটা অবশ্যই করাইছিলাম। সো এটা মনে রাখবে যে ক্যারোলাস লিনিয়াসকে কেন কোন কাজের জন্য কৃতিত্ব দেওয়া হয়? ইনি হলেন দ্বিপদ নামকরণ করেছিলেন। জীবের শ্রেণীবিন্যাসে সর্বোচ্চ একক কোনটি? জীবের শ্রেণীবিন্যাসে সর্বোচ্চ একক মানে সর্ববৃহৎ একক এটা হলো জগৎ। জগৎ থেকে শুরু হয়, তারপর প্রবর, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি সিরিয়ালে আসে। এবার দেখো জীবের শ্রেণীবিন্যাসে সর্বনিম্ন একক প্রজাতি স্পেসিস প্ল্যান্টেরাম। এই বইটি রচয়িতা হলো লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, শ্রেণীবিন্যাস প্রজাতি এককটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে। লাস্টে, আচ্ছা ক্লাসটা যেহেতু লাস্টের পর্যায়ে বা হচ্ছে অনেক টাইমে চলে আসছে, সো আমি এখন ফার্স্টে পড়াবো, অনেক একটু ফার্স্ট যাব। তোমাদের যদি বোঝার সমস্যা হয় তাহলে তোমরা প্লেব্যাক মানে তোমাদের যে স্পিডটা আছে ইউটিউবের স্পিড ওটা একটু কম করে দেখতে পারো। তো আমি একটু ফাস্ট পড়াচ্ছি, বা আমি যেভাবে ওড়াচ্ছি তোমরা আশা করি তোমাদের যেহেতু রিভাইজের টাইম, সো তোমরা এইভাবে করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যায়। সো কেউ এটা না বোঝার আসলে থেকো না, আমি কিন্তু সবকিছুই চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, 100% আউটপুট দেওয়ার জন্য। দেখো 171 নম্বর, শ্রেণীবিন্যাসে এককগুলোর সঠিক ক্রম নিচের কোনটি? তাহলে জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি। তার মানে জগৎ পর্ব, পর্ব যেটা আছে সেটাকে বলা হয় বিভাগ, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, গণপ্রজাতি। এখানে দেখো পর্ব না দিয়ে বিভাগ দিয়েছে, পর্ব যা বিভাগ তা একই কথা, সেম কথা, সো একই বিষয়, এটা ঘাবড়ানোর দরকার নেই। উদ্ভিদের দ্বিপদ নামকরণে লিনিয়াসে কোন বই প্রকাশিত হয়? এই যে স্পেসিস প্ল্যান্টেরাম, স্পেসিস প্ল্যান্টেরাম। তারপরে প্রাণীর নাম কোনটির স্বীকৃত নিয়ম অনুসারে হতে হবে? প্রাণীর নাম, ঠিক আছে, প্রাণীর নাম কোনটির স্বীকৃত নাম অনুসারে হতে হবে এটা একটু ভালো করে খেয়াল করো। প্রাণীর নাম হচ্ছে, যেহেতু প্রাণীর নাম বলেছে তার মানে আইসিজেডএন, আইসিজেডএন। আর যদি বলতো উদ্ভিদের নাম তাহলে হতো আইসিবিএন। এখন কেন এটা হয়? আইসিজেডএন মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। এখন জুওলজিক্যাল মানে হলো প্রাণী, প্রাণীবিদ্যা বোঝায়। আর যদি উদ্ভিদের কথা বলে তাহলে কিন্তু এই যে আইসিবিএন দিতে হবে। এটা কেন? কারণ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ বি যদি থাকে, একটা জিনিস খেয়াল করবে তোমরা যে মাঝখানে যদি বি থাকে তাহলে বুঝবে যে এইটা হচ্ছে তোমাদের উদ্ভিদের কথা বোঝাচ্ছে, আর মাঝখানে যদি জেড থাকে তাহলে বুঝবে যে এটা তোমাদের প্রাণীর কথা বোঝাচ্ছে। যেহেতু প্রাণীর কথা বলেছে তার মানে এখানে হবে আইসিজেডএন। ঠিক আছে, এটার পুনরূপ হচ্ছে এটা আইসিজেডএন এর পুনরূপ হচ্ছে এটা প্রাণীবিদ্যার, আর আইসিবিএন এর পুনরূপ হচ্ছে এটা উদ্ভিদের। উদ্ভিদের নাম কোনটির স্বীকৃত নিয়ম অনুসারে হতে হবে? যেহেতু উদ্ভিদের নাম একটু আগে পড়ালাম আইসিবিএন, আর যদি প্রাণীর নাম হতো আইসিজেডএন হতো। ঠিক আছে, আইসিবিএন অনুসারে শ্রেণীবিন্যাসের মোট স্তরের সংখ্যা কিন্তু 60টি। শুধু আইসিবিএন না, আইসিজেডএন অনুসারেও একই বিষয়। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ধাপগুলোকে একক বলা হয়। ঠিক আছে, আইসিবিএন কর্তৃক স্বীকৃত উদ্ভিদের শ্রেণীবিন্যাসের জন্য 60টি ধাপে বিভক্ত করা হয়। এবারে এই যে আইসিবিএন এর পুনরূপ চাইছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ভালো করে খেয়াল করো, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার আইসিবিএন এর পুনরূপ খুব ভালো করে তোমরা মুখস্থ করবে, এটা মুখস্থ করতে হবে। ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? ধান গাছের বৈজ্ঞানিক নাম হলো ওরিজা স্যাটিভা। ঠিক আছে, ধান গাছের বৈজ্ঞানিক নাম হলো ওরিজা স্যাটিভা। প্রত্যেকটা বইয়ের, তোমাদের বইয়ে দেখবে যে প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা ভাবে কিন্তু বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। তো এটা কেন দেওয়া হয়েছে? অবশ্যই এগুলো পরীক্ষায় আসবে বা ইম্পর্টেন্ট বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কাজ হলো যে এইগুলা বর্তমান টাইমে তোমরা মুখস্থ করবে, কারণ এখান থেকে কিন্তু অবশ্যই এমসিকিউ পাবেই তোমরা। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম কি? যে কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এটা কিন্তু খুব কঠিন নাম। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম দেখো কি দেওয়া আছে, আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস। ঠিক আছে, এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা কিন্তু কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম। কাঁঠাল গাছ কি? আমাদের জাতীয় ফল। বিশেষ করে তোমরা দেখবে জাতীয় মাছ, জাতীয় ফল, জাতীয় ফুল, এই টাইপের বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। সো এই টাইপের বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তার মানে জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে আর্টোকার্পাস, তারপর হচ্ছে হেটারোফাইলাস। হোমো সাপিয়েন্স, সাপিয়েন্স কি? সাপিয়েন্স হচ্ছে শেষের অংশ না, হোমো সাপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, যেখানে হোমো হলো মানুষের গণের নাম, সাপিয়েন্স যেটা আছে ওটা হলো প্রজাতির নাম। তার মানে সাপিয়েন্সটা কি? এটা হলো প্রজাতির নাম, শেষে যেটা থাকে প্রজাতি, আগে যেটা থাকে ওটা হলো গণ। জীবের বিজ্ঞানসম্মত নাম কোন ভাষায় লিখতে হয়? ল্যাটিন ভাষায় লিখতে হয়। প্রাণী শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি প্রাণী অন্তর্ভুক্ত থাকে কোন ধাপে? পর্বে থাকে। ঠিক আছে, প্রাণী শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি পরিমাণে প্রাণী কিন্তু পর্বে থাকে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। কারণ পর্ব থেকে আরো বেশি থাকে হচ্ছে ইয়েতে তোমার জগতে থাকে, কিন্তু জগতের যেহেতু এখানে জগৎ একটা অপশনে নাই, সো জগতের পরে যেটা সর্ববৃহৎ পর্ব এটা কিন্তু অপশনে আছে, সো এটা অ্যান্সার। মানুষের বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে সঠিক কোনটি? হোমো সাপিয়েন্স। দেখো সবগুলোই কিন্তু হোমো সাপিয়েন্স, কিন্তু এগুলো কেন হলো না? কারণ বৈজ্ঞানিক নাম লেখার কিছু শর্ত আছে, একটু ভালো করে খেয়াল করো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক নামের যে প্রথম অংশটা হচ্ছে যে গণের অংশ, এবং আচ্ছা প্রথম যে অংশটা আছে ওইটা হলো গণের অংশ, এবং দ্বিতীয় যে অংশটা আছে ওটা হলো প্রজাতির অংশ। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম, কিন্তু প্রথম অংশের শুধু প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং বাদ বাকি যত অক্ষর আছে সবগুলো ছোট অক্ষর, এবং দ্বিতীয় অংশের প্রত্যেকটাই কিন্তু ছোট অক্ষর হতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে সাপিয়েন্স বানানটা ভুল দেওয়া হয়েছে, এই জন্য এটা হবে না। আর এটা হোমো সাপিয়েন্সের এসও বড় দিচ্ছে, আবার হচ্ছে এইসও বড় দিচ্ছে, সো এটাও কিন্তু হবে না। তার মানে এখানে আলটিমেটলি বাকি থাকছে হচ্ছে ডি নম্বর,
দেখো একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। ডি নম্বরে দেখো হোমো সাপিয়েন্স, হোমো হচ্ছে গণের নাম যেখানে এইচ বড়, বাদ বাকি সবগুলো ছোট। আর সাপিয়েন্স এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অক্ষরই ছোট দেওয়া হয়েছে। সো বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম কিন্তু এইটাই, যে গণের অংশের প্রথম নামটা বড় হবে এবং পরবর্তী অক্ষরগুলো ছোট হবে, এবং প্রজাতির অংশের প্রত্যেকটা অক্ষরই কিন্তু ছোট হবে। সো এইভাবে কিন্তু দুইটা পদ অনুসারে গণ এবং প্রজাতির নাম অনুসারে বৈজ্ঞানিক নামগুলো লেখা হয়। এরপর বলছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন একক কি? শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগৎ এবং সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি বা স্পেসিস। আম ও রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি? আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনেফিরা ইন্ডিকা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টিগ্রিস। ঠিক আছে, তার মানে ডি নম্বর অ্যান্সার। এই দুটো মুখস্থ রাখবে। সঠিকভাবে বৈজ্ঞানিক নাম লেখা হয়েছে কোথায়? ওই যে আগে যে নিয়ম শিখিয়ে দিলাম ওইটা, প্যান্থেরা লিও, অর্থাৎ পিটা বড় হাতে থাকবে, এছাড়া সবগুলো ছোট হাতে থাকবে। আর দুইটা পদ হতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি? এটা হলো প্যান্থেরা লিও। আবার চলে আসলাম আমরা হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। দ্বিপদ নামকরণের নিয়মাবলীর জন্য প্রযোজ্য কি? দ্বিপদ নামকরণের নিয়মাবলীর জন্য প্রযোজ্য হবে, দেখো ভাষা হবে অবশ্যই ল্যাটিন। ভাষাটা কি হতে হবে? ভাষা কি হতে হবে? ভাষা হতে হবে ল্যাটিন, এটা রাইট। ছাপা হবে ইতালিক অক্ষর, এটাও রাইট। ইংরেজিতে লিখতে হবে, 1 ও 2 ও 3ই রাইট। ঠিক আছে, 189 নম্বরের কিন্তু 3টাই রাইট হওয়ার কথা, কিন্তু 189 নম্বরে 3টা রাইট হলো না কেন? ইংরেজিতে লিখতে হবে, ও সরি, এটা একটা ভুল গেছে। ভাষা হবে ল্যাটিন, তাহলে যদি ল্যাটিন যদি ভাষা হয় তাহলে কি করে আমরা ইংরেজিতে লিখছি? ভাষা তো ল্যাটিন, তাই না? তাহলে এখানে তো অক্ষর যখন লিখছি আমরা হোমো সাপিয়েন্স, তখন তো ইংলিশ লেটারই ব্যবহার করছে, তার মানে তো এটা 1 ও 2 ও 3ই হওয়ার কথা। আচ্ছা, এটা একটা কনফিউশন প্রশ্ন। এটা আমার মনে হচ্ছে সম্ভবত এটা তোমাদের ঘ নম্বর হবে। এটা কেন 1 নম্বর দিচ্ছে আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে নিজেদের মতো করে। মনে হচ্ছে 3টাই হবে, একটু বইয়ে মিলাই দেখো। তো এরপর দেখো 190 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। ক্যারোলা সিনিয়াস স্পেসিস প্ল্যান্টেরাম বইটিতে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন, এটা রাইট। গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন, এটাও রাইট। শ্রেণীবিন্যাসের ধাপগুলো উপভাগে, এই যে উপভাগে বিভক্ত করেন, এটা তো কোথাও পড়িনি, তার মানে এটা হবে না। তার মানে 3 না হলে 1 ও 2 অ্যান্সার। ঠিক আছে, 1 ও 2 অ্যান্সার। দ্বিপদ নামকরণের সুবিধা কি? দ্বিপদ নামকরণের সুবিধা কি? দ্বিপদ নামকরণের সুবিধা হলো প্রতিটি জীবকে সঠিকভাবে জানা যায়, জীবের নাম সারা বিশ্বে একই নামে প্রচলিত হয়, প্রতিটি জীব এর নাম অনন্য থাকে। 3টাই সঠিক। হ্যাঁ, জীবের নাম তো অনন্য থাকে, তাই না? এটাও সঠিক হবে। বায়ু শব্দের অর্থ হলো জীবন এবং লোগো শব্দের অর্থ হলো কি? জ্ঞান। বায়ু শব্দ চাইছে, তার মানে এটা জীবন হবে। কোন কোষের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি? ছত্রাক। এই যে বলেছিলাম না, কাইটিন যেখানে ছত্রাক সেখানে, অর্থাৎ কাইটিন দ্বারা তৈরি বললে এখানে অ্যান্সার, যদি ছত্রাক যদি অপশনে থাকে তাহলে কাইটিন যেখানে ছত্রাক সেখানে, অর্থাৎ কাইটিন দেওয়া থাকলে ছত্রাক অ্যান্সার হবে। নিচের কোনটি একটি জীবাণু? ভিব্রিও কলেরা, এটা হলো কলেরা রোগের একটা জীবাণু। ঠিক আছে, মনে রাখবে যে ভিব্রিও কলেরাই, এটা হলো কলেরা রোগের একটা জীবাণু। এটা অবশ্যই মুখস্থ রাখবে যে কলেরা রোগটা ছড়ায় হচ্ছে এই ভিব্রিও কলেরার মাধ্যমে। কোনটি মশবর্গীয় উদ্ভিদ? মশবর্গীয় উদ্ভিদ এখানে দেওয়া হয়েছে, যে এই যে মশবর্গীয় উদ্ভিদ হচ্ছে ব্রায়াম। তারপর বলছে কোন প্রকারের প্রাণী দেহে একটি মাত্র কোষ দ্বারা গঠিত? প্রোটোজোয়া, এটা হলো এককোষী। জীববিজ্ঞানের কোনটি প্রাচীনতম শাখা? প্রকৃতি বিজ্ঞানের। এরপর বলছে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় হচ্ছে এন্টোমোলজি, এটা আগেও পড়ছি। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে বর্গ, এর পরের ধাপ হচ্ছে গোত্র। ঠিক আছে, বর্গের পরের ধাপ কি? উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ যেটা আছে, এই বর্গের পরের ধাপ কি? অবশ্যই গোত্র না, বর্গের পরের ধাপ গোত্র। জগৎ পর্ব শ্রেণী বর্গ, তারপর হচ্ছে গোত্র আসে। তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে বর্গের পরের ধাপ হচ্ছে গোত্র। 7টা সিরিয়ালে মুখস্থ করলে কিন্তু এটা পেয়ে যাবে। সমুদ্র সম্পর্কিত এই যে ওশানোগ্রাফি, ঠিক আছে, ওশানোগ্রাফি সমুদ্র সম্পর্কিত। ভৌত জীববিজ্ঞান আলোচ্য বিষয় হলো জিনতত্ত্ব। জীববিজ্ঞানের কোন শাখায়? পরিসংখ্যান বিষয়ে। পরিসংখ্যান এর ইংলিশ হচ্ছে স্ট্যাটিস্টিক, তার মানে বায়োস্ট্যাটিস্টিকে এটা আলোচনা করা হয়। জীববিজ্ঞানের কোন শাখায় পৃথিবীর প্রাণীর বিকাশ নিয়ে আলোচনা করা হয়? বিবর্তন বিদ্যায়। ঠিক আছে, তারপরে নিজের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ করেন? এটা হচ্ছে সিস্টেম নেচার, এটা মুখস্থ রাখবে, এটা একটা বইয়ের নাম। ঠিক আছে, দ্বিপদ নামকরণ করেন সিস্টেম অফ নেচার। তারপর এখানে কয়েকটা বিষয় আছে, অভিন্ন তথ্য ভিত্তিক, এটা কোনো নতুন টপিক না। সো এখান থেকে আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট কয়েকটাই তোমাদেরকে পড়িয়ে দেবো। তো দেখো এখানে আছে হচ্ছে 208 নম্বর। বলেছে নিচের যে জীবটি আছে এটার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? একটা জীব দেওয়া নাই, এটা এটা কিন্তু ব্যাকটেরিয়া, বোঝাই যাচ্ছে যে এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার বডি, এইটা ব্যাকটেরিয়ার বডি, এবং এই যে এটা হচ্ছে লেজ। সো লেজ এবং বডি দেওয়া হয়েছে, তার মানে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে অবশ্যই মুখস্থ রাখবে যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর হলো প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটা কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। অবশ্যই মনে রাখবে যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটা প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। তো এরপর দেখো দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটি রচনা করেছিলেন কে? ক্যারোলাস লিনিয়াস, এবং 1859 সালে এইটা বারবার আসে। আর তারপরে যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম, এর আগে পড়াইছি। জীববিজ্ঞানের কোন শাখা আলোচ্য বিষয়? টিস্যু, এটাও পড়াইছি আমি কিন্তু। হিস্টোলজি, টিস্যু বিষয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে, এগুলো কিন্তু পড়াইছি। এই যে কোন রাজ্যের সদস্যরা উন্নত? প্লান্টি রাজ্যের সদস্যরা উন্নত। তো আমরা চলে যাচ্ছি একদম পরবর্তী যে টাইপটা আছে ওইটাতে। সো পরবর্তী টাইপ বলতে এইখানে আপাতত কোনো টাইপ নাই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাইছি, এটা একটু ভালো করে খেয়াল করো। এখানেও কিন্তু একটা চিত্র দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে একটা চিত্র দেখানো হয়েছে, বলছে চিত্র প্রদর্শিত উদ্ভিদটির নাম কি? এটা কিন্তু স্পাইরোগাইরা। এই চিত্রটা তোমরা মুখস্থ রাখবে, চিত্রটা একটু কঠিন আছে,
সেটা মুখস্থ রাখতে হবে। যে চিত্রের গঠনটা কিরকম একটু দেখাই দিই তোমাদের। চিত্রের গঠনটা হবে এরকম যে মাঝখানে হচ্ছে 4 কোণা এরকম, আর এখানে হচ্ছে যে এই যে এরকম উপরে উপরে নিচে টান থাকবে, আর মাঝখানে হচ্ছে একটা ফোঁটা বা অন্যান্য এই জিপটি হবে। সো এটাই হচ্ছে তোমার চিত্র, যেটা হলো স্পাইরোজয়রা। ঠিক আছে, সহজ ভাষায় আমি আঁকে দেখালাম। সো এইভাবে তোমরা নিজেদের মতো করে দেখে নিও। আর এখানে ক নম্বর, এখানে কি একটা পোকার, ছাড় পোকার একটা ছবি দেখানো হয়েছে। সো ছাড় পোকাটা এটা জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? এটা কীটতত্ত্বে পড়েছিলাম না, এন্টোমোলজিতে এটা আলোচনা করা হয়। নিচের এই যে এটা কিসের ছবি দেওয়া হয়েছে? এটা কিন্তু মাশরুমের ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, মাশরুমের ছবি দেওয়া হয়েছে। তাহলে এটা হলো পরজীবী এবং হচ্ছে ইউক্যারিওটা। পরজীবী এবং হচ্ছে ইউক্যারিওটা। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, যে নিচের চিত্রের শ্রেণীবিন্যাসে, ঠিক আছে, এই যে শ্রেণীবিন্যাস দেওয়া হয়েছে, শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখো। দেখো এখানে কিন্তু বাংলায় জগৎ পর্ব শ্রেণী বর্গ না লিখে এখানে ইংলিশে লেখা হয়েছে। কিরকম ভাবে ইংলিশে লেখা হয়েছে একটু ভালো করে খেয়াল করো। প্রথমে লেখা হয়েছে হচ্ছে কিংডম মানে হলো জগৎ, তারপরে ফাইলাম মানে পর্ব, ক্লাস মানে হলো শ্রেণী, অর্ডার মানে হলো বর্গ, ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, জেনাস মানে হচ্ছে গণ, স্পেসিস মানে হলো প্রজাতি। তার মানে এই যে 7টা ধাপ সিরিয়ালে সিকোয়েন্সিয়াল ভাবে এই 7টা ধাপ এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এই 7টা ধাপ দেখে এখানে কিন্তু প্রশ্ন করেছে নিচের কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক দ্বীপ থাকবে। অবশ্যই যেটা উপরে থাকবে সেখানে হয়তো সবচেয়ে বেশি সংখ্যক দ্বীপ থাকবে। মানে কিংডম হচ্ছে একটা পুরো রাজ্য মিলে হয়। ঠিক আছে, তো যেটা পুরো রাজ্য মিলে হয় সেখানে বেশি জীব থাকবে, এবং সবচেয়ে কম জীব থাকবে হচ্ছে যে স্পেসিস, মানে সবচেয়ে বেশি জীব থাকবে হচ্ছে কিংডমে, বেশি সংখ্যক জীব থাকবে। ঠিক আছে, আর স্পেসিস মানে প্রজাতিতে অল্প অল্প সংখ্যক জীব থাকবে। ঠিক আছে, সো এটাতে সবচেয়ে বেশি সংখ্যক জীব থাকবে কোথায়? তাহলে এখানে বোঝাই গেল যে এখানে কিংডমে সবচেয়ে বেশি সংখ্যক জীব থাকবে। আর একটা বলছে উল্লেখিত ত্রিভুজ চিত্র বলেছে। উল্লেখিত ত্রিভুজ চিত্রে দেখো ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে। ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো ট্যাক্সোনমি থেকে আলোচনা হয়, অবশ্যই এটা 1 নম্বরটা রাইট হবে, কেননা শ্রেণীবিন্যাস বিদ্যারই এটা হচ্ছে 7টা ধাপ বা শ্রেণীবিন্যাসের 7টা ধাপ, তার মানে 1 নম্বরটা অবশ্যই রাইট। 2 নম্বর দেখো জীবের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, অবশ্যই। 3 নম্বর মার্গুলিস কর্তৃক প্রবর্তিত। না, মার্গুলিস কিন্তু এটা প্রবর্তন করেনি। মার্গুলিস হচ্ছে দুইটা হচ্ছে রাজ্য, মানে প্রথমত আরএস হুইটেকার বিজ্ঞানী, তিনি পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এগুলো হলো মোনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। এগুলোকে আবার 2টি রাজ্যে বিভক্ত করেছিলেন। কে বিভক্ত করেছিলেন? মার্গুলিস। এবং তার যে বিভক্তের ধারাটা ছিল, প্রথমে হচ্ছে যে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এ আছে মোনেরা, সুপার কিংডম 2 এ আছে হচ্ছে প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমিলিয়া। তার মানে মার্গুলিস যেটা করেছিল ওইটা কিন্তু আলাদা, এইটা কিন্তু করেননি তিনি। সো এইটা কিন্তু মার্গুলিস কর্তৃক না। তার মানে এখানে অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা হচ্ছে যে 1 নম্বর ট্যাক্সোনমিতে আলোচিত হয়, জীবের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। 3 নম্বর না। সো 1 ও 2 অ্যান্সার। সো এইভাবে কিন্তু মোটামুটি 270টা তোমাদের এমসিকিউ ছিল। সো 270টা এমসিকিউ কিন্তু তোমাদের কভার করে দিয়েছি। গত ক্লাসে 100টা এমসিকিউ এবং আজকে 100র কিছু উপরে এমসিকিউ তোমাদের সলভ করে দিয়েছি। আশা করি আমার ক্লাসের এমসিকিউ ওয়ান শট গুলো করলে তোমাদের আর এসএসসি 26 পরীক্ষায় বায়োলজিতে এই অধ্যায়ের এমসিকিউ আর কোনো প্রবলেম হবে না। পুরোটাই তোমাদেরকে অ্যানালাইসিস বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বা কোন প্রশ্নের অ্যান্সারটা কেন হয়েছে কেন হয়নি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বা ইফেক্টিভ লাগবে। তো তোমাদের কাছে যদি এই পড়ানোর ধরন বা আমার পড়ানোর ধরন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং নেক্সট পার্ট চাও কিনা সেই বিষয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।